প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 5 মাসের চিত্র, বঞ্চিত, বৈষম্যের শিকারসহ নানা দাবিতে 101 আন্দোলন। চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এবার লন্ডনে টিউলিপের বোনকে দেওয়া বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান। দৈনিক যুগান্তর, দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, হাহাকার বাসাবাড়ি, শিল্প, কলকারখানায়। প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বই, রাজনৈতিক অনেক গল্প, কবিতা বাদ। দৈনিক সমকাল, 24 দফার ইস্তেহার নিয়ে সামনে আসছে তরুণ দল। প্রধান উপদেষ্টা বললেন, সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, অযত্নে মরছে কোটি টাকার গাছ। কালের কণ্ঠের শিরোনাম, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল, কাল রাতে লন্ডন যাত্রা। রাজবাড়িতে ডক্টর ইউনূস, সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। দৈনিক ইত্তেফাক, সর্বোচ্চ বিষাক্ত বায়ুতে স্বাস্থ্য ঝুঁকিতে ঢাকাবাসী, সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, বন্ধ হচ্ছে কারখানা, স্থবির বিনিয়োগ। আমাদের সময়ে সংস্কারের সুপারিশ নিয়ে কমিশনগুলোর মতভেদ, ভোটার হওয়ায় দেখা মেলে অতিথি দলের। খবরের কাগজের শিরোনাম, সালমান তাকসিমের মদদে ডেভিড যেভাবে মাফিয়া। শীতকালীন অনুশীলন পরিদর্শনের প্রধান উপদেষ্টা, সেনা সদস্যদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। আজকের পত্রিকার শিরোনাম, 2000 শিল্প গ্রুপেই তসরূপ 35,000 কোটি টাকা। বছরে বেকার বেড়েছে 1,70,000। আমার দেশের শিরোনাম, ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায়। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, বাধ্যতামূলক ছুটিতে 6 ব্যাংকের এমডি। যমুনা রেল সেতুতে উভয় প্রান্ত থেকে চলল ট্রেন। কালবেলা শিরোনাম, 2 সংস্থার ভিন্ন মতে কপাল পুল্ল চাকরি প্রত্যাশীদের। টিউলিপের পর আলোচনায় রূপন্তীর ফ্ল্যাট। রূপালী বাংলাদেশ, ঋণ পরিশোধ করেও ঋণগ্রস্ত পেট্রো বাংলা। করতোয়া, জাতির অহংকার সেনাবাহিনী, রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু অনুষ্ঠানের শুরুতেই দুঃখজনক সংবাদ দিয়ে আলোচনা করতে হবে। তার কয়েকদিন ধরেন একটা রেশ কাটতে নাড়তে, একটা শোক কাটতে না কাটতেই আরেকটা শোক। চিত্রনায়িকা অঞ্জনা, বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় একজন অভিনেত্রী, এবং তার মৃত্যুর শোকটা কাটতে না কাটতেই আবার প্রবীর মিত্র মারা গেলেন। এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে মাথার উপর ছাদগুলো, সেই ছাদগুলো যেন একটু একটু করে সরে যাচ্ছে। কি মনে হয় আপনার, কি বলবেন? একদম সত্যি কথা। এবং মুশকিল হলো যে অঞ্জনার বিকল্প কিন্তু আরেকজন খঞ্জনা আসে নাই, এবং আসারও কোনো সম্ভাবনা নাই। আর অঞ্জনাকে সবাই এখন চিত্রনায়িকা হিসেবেই দেখে, কিন্তু সে কিন্তু একই সাথে গায়িকা এবং নৃত্যশিল্পীও। গান দিয়ে শুরু হয়েছিল, এবং মিউজিক কলেজে। এবং ছোটবেলায় আমি তাকে দেখেছি মিউজিক কলেজে, উনি আসতেন, ক্লাস করতেন, গান করতেন। তো এই প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। হ্যাঁ, ফার্স্ট ব্যাচের ছাত্রী ছিলেন। তো এই যে উনি যে চলে গেলেন, এখন আরেকটা অঞ্জনা কিন্তু আপনি খুঁজে পাবেন না। প্রবীরদার মতন এত মানে ভালো একটা মানুষ এখন আপনি পাবেন, নায়ক অনেক পাবেন, এবং তারা হয়তো বা প্রবীরদা সারা জীবনে যা কামিয়েছে, তারা হয়তো বা এক সিনেমাতেই তার চেয়ে বেশি অর্থ উপার্জন করে। আপনার সাথে আপনাকে একটা প্রশ্ন করবো আমি ছোট্ট করে। গত পরশু এফডিসিতে যখন অঞ্জনার লাশ নিয়ে আসা হয়, তখন প্রবীর মিত্রের ছেলে ওখানে ছিলেন। এবং তিনি যে অভিযোগটা করেছেন যে বাবার এইরকম একটা অসুস্থ সময়ে না চলচ্চিত্র সমিতি, না চলচ্চিত্রের মানুষজন কেউ খোঁজ নেয়নি, না সরকারের মানুষজন খোঁজ নিয়েছেন। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই প্রবীর মিত্র মারা যাওয়ার পর গতকাল আমি দেখলাম প্রত্যেকটা টেলিভিশন, মাপ চেয়ে বলছি, প্রত্যেকটা টেলিভিশন পত্রিকা সবাই স্ক্রল দিচ্ছে যে উনি মারা গেছেন বা অমুক হয়েছেন। প্রত্যেকে এখন আমরা কথা বলছি, জীবিত থাকাকালে কেন বলি না?
কারণ আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা মরণোত্তর দিতে ভালোবাসি। হ্যাঁ, মরণোত্তর দিতে ভালোবাসি, জীবিত থাকতে দিতে চাই না। ওই লোকটার প্রশংসা করা যায় না, প্রশংসাও করি না, তাকে ন্যূনতম সাহায্য দেই না। আমি মারা যাবার পর আমাকে 1 কোটি টাকা দিলেন, আমার কি এসে গেল? আমি মারা যাবার পর আমাকে 2100 পদক দিলেন, আমার কি এসে গেল তাতে? আমি জানি না, তবে এটা খুবই দুঃখজনক এবং সত্যি কথা, আপনি ঠিকই বলছেন জানো যে মানে আমাদের বটবৃক্ষ বা আমাদের ছায়াগুলো সব চলে যাচ্ছে এবং এগুলোর কিন্তু কোনো বিকল্প নাই। আমি আপনাকে তো চ্যালেঞ্জ করে বললাম যে আজকে অঞ্জনার বিকল্প আরেকজন দেখান, কেউ নেই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কষ্টের সাথে যে কথাগুলো বললাম এটাই সত্যি। আজকে দুপুর 2টায় চ্যানেল আইতে প্রবীণ মিত্রের প্রথম নামাজে জানাজা হবে এবং বিকেল 5:30টায় চ্যানেল আইতে একটি বিশেষ অনুষ্ঠান আছে। আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং একটা অনুরোধ করি যে আলোচনাটি আমরা করলাম, আমাদের প্রিয় গুণী মানুষদের আমরা যেন জীবদ্দশায় একটু সম্মান করবার চেষ্টা করি। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে শিরোনাম হয়েছে বঞ্চিত, বৈষম্যের শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন। 101 আন্দোলন 5 মাসের মধ্যে। 5 মাসের মধ্যে তাহলে এত আন্দোলন কি, এটা কি আন্দোলনের সময়? এটার জন্যে যদি আমি এভাবে বলি, এটার জন্য দায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ তারা প্রথম থেকেই তারা অনেক বেশি ডেমোক্রেটিক হতে চেয়েছেন। আসেন আমরা কার কি অভিযোগ আছে? 17 বছর আপনারা কোনো কথা বলতে পারেন নাই, এখন আসেন কথা বলতে। কিন্তু কথা বলার নমুনা যে এই পর্যায়ে দাঁড়াবে এটা বোধহয় ওনারাও কেউ চিন্তা করে। এখানে বলা হচ্ছে যে অটো রিক্সা চালকেরাও আন্দোলন করেছেন। এই হেডলাইনটা কেন হলো? অটো রিক্সা চালকরাই বা কেন করবেন না? না, আমার কথা হলো যে যদি আন্দোলনই করার সুযোগ থাকে তাহলে সবাই করবে এবং সেটাই হয়েছে। এখন মানে 101টা যে বলেছে, আমি কিন্তু মনে করি এই সংখ্যাটা আরো বেশি হবে। কারণ প্রতিদিন আমি প্রেস ক্লাবের সামনে পাশাপাশি 5টা-6টা গ্রুপ দেখি, কেউ চিকিৎসা, কেউ শিক্ষার্থী, কেউ গুম। এবং আপনি প্রেস ক্লাবের কথা তুললেন এবং আমার প্রেস ক্লাবটা এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে যে 5 জন মানুষও দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, 100 জন মানুষও দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। এবং প্রেস ক্লাব যদি একসময় ধরেন নিজে কথা বলতে পারতো ওই অঙ্গনটা, তাহলে কিন্তু অনেক তথ্য পাওয়া যেত। তা ঠিক। এই যে আন্দোলন হোক কিন্তু যৌক্তিক আন্দোলন হোক আর জনগণের দুর্ভোগ কমিয়ে আন্দোলন হোক। আন্দোলন মানেই এখন মুশকিলটা হয়ে গেছে যে আমাদের ট্রাফিক ব্যবস্থাটা এত দুর্বল যে 20 জন লোক যদি মিছিল করে এক মাথা থেকে আরেক মাথা যায়, পুরো রাস্তা কলাপস। এটাও ভাবা যায়, খুব জরুরি দরকার। আপনি পাঠ্য বইয়ে নিশ্চয়ই দেখেছেন যে পাঠ্য বইয়ের একটা সংশোধন হলো, আলোচনা হচ্ছে। এই জায়গায় আলোচনা হতেই পারে এবং সংশোধন হতেই পারে, সময়ের দাবিতে অনেক সংশোধন হতে পারে। কিন্তু আজকে একটি বিস্ময়কর সংবাদ দেখলাম, দৈনিক সমকালে ছাপা হয়েছে। এই জায়গাটা তো ক্লিয়ার হওয়া খুব জরুরি দরকার না? নতুন 2 পাঠ্য বইয়ে আবু সাইদ নিহতের তারিখ ভিন্ন। একটি বই আছে 17 তারিখ, আরেকটি বই আছে 16 তারিখ। তাহলে একটি মানুষ জীবন দিলেন একটি আন্দোলনের জন্য, পাঠ্য বইয়ে সেই তারিখটা ভিন্ন হয়ে গেল। তাহলে যারাই দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করলেন? তাদের দায়িত্ব কতটুকু এবং তারা কতটুকু দায়িত্বশীল? আমি এভাবে কথাটা বলবো যে তারা কতটা দায়িত্বশীল না বলে এখন আমাকে বলতে হবে তারা কতটা দায়িত্বহীন। আসলে আপনি দেখেন এটা কি করে সম্ভব? আমি এই জিনিসটাই গতকালও এক জায়গায় বলে আসলাম যে এই যে শিক্ষা ব্যবস্থার যে পরিণতি হচ্ছে, ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে, খুব ভালো। তাহলে কি বিষয়টা এরকমের দাঁড়াবে যে শিক্ষা পাঠ্যক্রম এক একটা রিজিমের সময় এক একটা তথ্য আমরা পাবো, তাই তো নাকি? না, এক রিজিমেই তো আমরা 2 তথ্য পাচ্ছি, এক রিজিমেই তো আমরা 2 তারিখ পাচ্ছি এবং সেটা কিন্তু খুব দূরের না। এটা 500 বছর আগের কোনো ঘটনা না যেটা খুঁজে পেতে সন্দেহ থাকতে পারে। আবু সাইদ চোখের সামনে গুলিতে মারা গেল, এটা তো যে তারিখ কেন, শুধু সময়ক্ষণ, কোন সময় তার নিঃশ্বাসটা চলে গেল সেটাও খুঁজে পাওয়াটা খুব সহজ।
কারণ এত সাম্প্রতিক একটা ঘটনা। এখন এটার 2টো তারিখ, তার মানেও হলো যে আমরা যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি তাদের সমন্বয়হীনতা এবং তাদের দক্ষতার অভাব, এইটা কিন্তু আরো প্রকট হবে। এই যে আমরা এইচএসসিতে অটো পাস করিয়ে দিয়েছি ছাত্রদেরকে, এবং তারা তো পরে বলবে যে আমাদেরকে বিসিএসেও অটো পাস করিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, বিসিএসসি অটো পাস করে দিলে আমি দাবি করব নিরূপণ করবেন কি? না না না, যোগ্যতা নিরূপণ দরকার নেই। আপনি যেটা হয়তো মনের কষ্ট থেকে বললেন, কিন্তু এটাও একটা এক ধরনের হতে পারে হয়তো, নাকি? হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তখন আপনি কি করবেন, কারণ হলো যে আপনি যত সুযোগ দিবেন সবসময় খেয়াল হলো যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। মানে এটা কি লাই দেওয়া বলে নাকি? লাই দেওয়া, অবশ্যই লাই দেওয়া। আমরা চাই না, না আমরা চাই না এরকম ঘটনা ঘটুক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, এবং কালের কণ্ঠের শিরোনাম হয়েছে খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল। যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে, মা ছেলের দেখা হবে 7 বছর পর, চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যেতে পারেন। আসলে দেখেন যে এটা একটা খুব মানে কি বলবো যে কঠিন একটা জিনিস, যে মা ছেলে বিচ্ছিন্ন 7 বছর ধরে। হ্যাঁ, এবং খালেদা জিয়াকে যে কারণে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব কিন্তু একে একে বাতিল হয়ে যাচ্ছে। মামলা কি করেছে না করেছে সেটাতে আমি ইন্টারেস্টেড না। এই যে কথায় কথায় তাকে বলেছে যে এতিমের টাকা খাওয়া, সেই এতিমের টাকা কিন্তু উনি 1টি টাকা স্পর্শ করেনি। 2 কোটি টাকা আজকে 6.5 কোটি টাকা হয়েছে লভ্যাংশ। এখন তাদেরই পরিবারের থেকে যখন দেখা যায় যে লন্ডনে বাড়ি, এখানে এটা সেটা নানান জিনিস বেরিয়ে আসছে, যারাই অভিযোগ করেছে, তখন কষ্ট লাগে। চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা আপনি আটকে রেখেছেন শুধু আপনার নিজের চেয়ার দখলের জন্য। এর চাইতে বড় অন্যায় হতে পারে না। এবং এখন উনি যাচ্ছেন লন্ডনে, স্বাভাবিকভাবে ছেলের সাথে যাবেন। গতকাল উনি স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং করেছেন এবং গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন। এবং এটাও অনেকদিন পর, হ্যাঁ, কারণ উনি তো শারীরিকভাবে সেই সুস্থতাতে ছিলেন না। ওনার তো আসলে অনেক জটিল রোগ হয়ে গেছে, এবং এইভাবে থাকতে থাকতে তো উনি ছেলের সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করবেন, ছেলেকে মেসেজ দিবেন, এবং সব কিছু মিলে তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে। অনেক অযত্নে মরছে কোটি টাকার গাছ। মানে আমি প্রথম চিন্তা করছিলাম কোটি টাকার গাছ, কতগুলো গাছ কোটি টাকার গাছ। সমকালের আজকের এই শিরোনামে যেটি বলছেন যে রাজধানীর সড়কে চারা লাগানোর জন্য ব্যয় কোটি টাকা, পরিচর্যার জন্য নেই লোকবল, পরিকল্পনা সমন্বয়হীনতা। এবং এই গাছের ছবিগুলো দেখেন আপনি, কি বিবর্ণ এবং পাতা শুকিয়ে যাচ্ছে। তাহলে এই কোটি টাকার গাছ এভাবে কি পুড়ে যাবে? আমাদের প্রতিটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা আমি মনে করি যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি ক্ষমতায় আসলেন, আপনি প্রজেক্ট করে ফেললেন, প্রজেক্ট করলেই লাভ। হ্যাঁ, প্রজেক্ট করলেই লাভ, আর প্রজেক্ট করে ফেললেন। পরে আমি আসলাম, ওই প্রজেক্টে কি আছে না আছে, গাছে পানি দিতে হবে না সার দিতে হবে, এইগুলো আমি কিছুই দেখলাম না। গাছ দিয়ে আসছি, যা হয় হবে। হ্যাঁ, যা হয় হবে, এটা মরে গেল। এই যে মানে বর্তমান সরকার যে কথা বারবার বলছে সংস্কার, আমি তো মনে করি সবচেয়ে বড় সংস্কার দরকার প্রথমে নিজেকে সংস্কার করতে হবে, পরিবারকে সংস্কার করতে হবে, দলকে সংস্কার করতে হবে। এই রাজনৈতিক দলগুলোর ভেতর যদি সংস্কার না হয়, এই 11টা কমিশন আর 11,000 কমিশনের হবে না। যে কথাটি বললেন যে নিজেকে সংস্কার, পরিবারের সংস্কার, দলের সংস্কার, এখন নিয়মটা তো দাঁড়িয়ে গেছে যে যিনি বসে থাকেন তিনি এই কথাটা বলেন, আগে সংস্কার, তোমার সংস্কার করো, পরিবারের সংস্কার করো, কিন্তু ওই লোকটি বোধ করি ভাবেন না যে আমারও সংস্কার করার দরকার আছে। ওইটি বোধ করি ভাবেন না। এটা হচ্ছে ওই যে কাঁধে গামছা রেখে সারা দুনিয়া গামছা খুঁজে বেড়ায়, আমার গামছাটা কোথায় গেল। না, কিন্তু আমরা যে গাছ কথা নিয়ে বলছিলাম যে এই যে একটা মানে সমন্বয়হীনতা, আজকে ছবি ছাপা হয়েছে, আজকে হয়তো ওটা তোড়জোড় হয়ে যাবে পত্রিকায় যেহেতু হয়ে গেছে, কিন্তু এই রাস্তা দিয়ে তো যারা কর্তা ব্যক্তিরা বা তারা অনেকেই যাওয়া আসা করেন,
কিন্তু এতদিন কেন হলো না? দেখি না দেখি না কি হয়। আর এটা তো আমার না, ওই যে একটা কথা আছে না যে ভাগের মা গঙ্গা পায় না, তো এটা সিম্পলি সেই জিনিস। আপনি দেখেন যে এয়ারপোর্ট রোডে যে পরিমাণ গাছ লাগানো হয়েছে বারবার এবং যে পরিমাণ মানে খরচ করা হয়েছে, যে সমস্ত গাছ লাগানো হয়েছে, মানে যে সমস্ত গাছ লাগানো হয়েছে সেটা সৌন্দর্য বর্ধক না, এবং অনেক দামি গাছ, অনেক দামি গাছ, এবং সেটা আমাদের দেশের জন্য না, আমাদের দেশের জন্য না। কিন্তু কেন? ওই একটাই যে বড় প্রজেক্ট, দামি গাছ আনলে পরে প্রফিটটা দামি হবে, আমার 900 করা যাবে, আমার কমিশনের ভাগটা বাড়বে। আচ্ছা, কমিশনের ভাগ বাড়বে। একটু রাজনীতি নিয়ে কথা বলি। জি, ভোট কবে হবে নিশ্চিত হতে চায় বিএনপি? বিএনপির এটা অত্যন্ত একটা যৌক্তিক দাবি। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট কবে হবে এটা যদি দ্রুততার সাথে না স্থির করা যায় তাহলে কিন্তু এই সরকারের জন্য অমঙ্গল, দেশের জন্য অমঙ্গল। আমি একটা কথা বারবার বলি, এই যে দেখেন নানান দিকে যত এলোমেলো ঘটনা ঘটছে, সব কিছুর পেছনে দায়ী হচ্ছে যে এই সরকারটি নির্বাচিত সরকার না। এই সরকার চাইলেই অনেক কিছু করতে পারে না যেটা নির্বাচিত সরকার করেছে বা করতে পারে। এই সরকার চাইলেই বিরোধী দলের 5 জনকে গুম করে আয়নাঘরে নিতে পারবে না, এই সরকার পারবে না। কিন্তু নির্বাচিত সরকার সেটা পারে, সেটা ভালো হোক মন্দ হোক, রাইট অর রং, কিন্তু সেটা তারা পারে। আসলে দেশ চালাতে গেলে আমি মনে করি যে অবশ্যই নির্বাচনটা অতি দ্রুত হওয়া দরকার। এখানে আপনি বলবেন যদি আজকে নির্বাচন দেয় তাতে একই জিনিস হবে, আগে ছিল আওয়ামী লীগ, এখন আসবে বিএনপি, অথবা বিএনপি জামাত জোট হবে, অথবা বিএনপির সাথে আরেকটা কেউ এসে জোট হবে, এরকম একটা ব্যাপার। সেটা যেমন সত্যি কথা, পাশাপাশি যেটা খেয়াল রাখতে হবে যে ন্যূনতম যেই সংস্কার, এই সংস্কারটুকু করতে হবে। এই যে ন্যূনতম সংস্কারের প্রশ্ন আসছে, সবাই বলছেন সংস্কারের পরে নির্বাচন, আবার নির্বাচন আগে না সংস্কার আগে, আবার বলছেন ন্যূনতম। ন্যূনতমটা কি? আপনার কাছে যেটা ন্যূনতম সেটা তো আমার কাছে ন্যূনতম না। না, এই যে ন্যূনতম যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে যতটুকু করা দরকার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার থেকে শুরু করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, এবং আপনাকে ভোট কেন্দ্রে যেতে সহায়তা করবে, আপনি ভোট কেন্দ্রে যে আপনার ভোট আপনি দিতে পারবেন, এই পরিস্থিতিটা তৈরি করাটাই হলো ন্যূনতম সংস্কার, নিশ্চয়তা। এবং এটা যত দ্রুত করতে না পারবে তত কিন্তু ক্ষতি হচ্ছে, দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে। আর একটা জিনিস হলো কি, আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে ডেমোক্রেসি চাইতে অটোক্রেসি ভালো। যেমন ধরেন সিঙ্গাপুর, যেমন ধরেন মালয়েশিয়া, সেখানে কিন্তু অটোক্রেটিক ডেমোক্রেসি আছে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি আমাদের দেশে একদম ঢালাওভাবে সব কিছু ছেড়ে দিলেন, গণতন্ত্র যেই জিনিসটা যে 101টা আন্দোলন হয়েছে, তা এরকম তাহলে আরও কয়েকশো আন্দোলন হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, রাজনৈতিক দলগুলোকেও মাথায় রাখতে হবে, আর এই সরকারকে তো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর একটা জিনিস আমি বলি, ইতিমধ্যে কিন্তু এই সরকারের ভেতরে উপদেষ্টা এবং তাদের সাথে সম্পৃক্ত যারা, তাদের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং সেটা খুবই স্বাভাবিক ওঠার। আর একটা ব্যাপার আরও স্পষ্টভাবে বলতে গেলে যে এই যে আপনার সরকার যে এলো, 5 মাস পার হয়ে গেল, আমরা বলছি এটাকে বিপ্লবী সরকার, এটা কার্যকলাপ কিন্তু বিপ্লবী না। আপনি এখনও তো কারা বলছে বিপ্লবী সরকার? এরা বলছে, মানে সাধারণ জনগণ অথবা ছাত্ররা বলছে বিপ্লবী সরকার। তো বিপ্লবী সরকার তাতে কার্যকলাপে কিন্তু এটাতে কোনো মানে কোনো রিফ্লেকশন নাই। একটা জিনিস আমি আপনার জাস্ট 1 সেকেন্ডে বলে দিই, সেটা হচ্ছে আপনি দেখেন এই যে সচিবালয় বা অন্যান্য ক্ষেত্রে সব তো আগের সরকারের লোকেরাই আছে, তাদেরকে দিয়ে আপনাদের সংস্কার কি করে আপনি মানে ইমপ্লিমেন্ট করবেন?
এখানে কিন্তু দরকার ছিল যে নতুন রিক্রুটমেন্ট, পুলিশেও দরকার ছিল। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আগামীকাল আবারও কথা হবে এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন।